নির্বাচনকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটা হলো ইনক্লুসিভ ইসলাম। এই যে ডর ভয়ের যে ভাইরাস ছড়াচ্ছে আমাদের মধ্যে এখান থেকেই। আই এম সরি, কিন্তু ওনারা দায়িত্বশীল জায়গায় থেকে যদি দায়িত্বশীল কথা বলতে না পারেন, জুজুর ভয় দেখেন আমাদেরকে। ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে, অন্য দলগুলো তো করছে, ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে ইনক্লুসিভ। আমাদেরকে ওই যে জামাত ইসলামের কথা বলছে আর কি, সবাই দেখতে পাচ্ছেন, সেটা হলো ইনক্লুসিভ। ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে, অন্য দলগুলো তো করছে। ইনক্লুসিভ শব্দটাকে উচ্চারণ করা কি গুনাহ? এটা অপরাধ ইসলামী শরিয়া মোতাবেক? যদি আমি বলি যে বাংলাদেশ একটা রাষ্ট্র, সেখানে আমরা সবাই মিলে থাকবো, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান, সব মানুষ একসঙ্গে থাকবো, ভাই আমি কি ওয়ার্ডটা ব্যবহার করবো? আমি কোন শব্দ আছে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, সেই শব্দ আমাকে দেন। বাংলাতে কি বলে? অন্তর্ভুক্তিমূলক তো শব্দটা বলে না, তো আমি কি মুশকিলে পড়ে গেলাম? ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে ইনক্লুসিভ, মানে অন্তর্ভুক্তিমূলক। এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে, যেটা অনেকেই লক্ষ্য করছেন না। সেটা হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া। এই যে এই ভাইরাসটা এখান থেকে ছড়াইছে। আচ্ছা, উনি যে আমাদেরকে এই ভয় দেখাচ্ছেন ইনক্লুসিভ, ভাই এটা তো আজকের বিষয় না। মানে বাংলাদেশ অ্যাজ এ নেশন, রাষ্ট্র হিসেবে সে ডেমোক্রেসি ফলো করে। এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক দেশ। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একটা ধর্মনিরপেক্ষ, একটা সেকুলার রাষ্ট্র, এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একটা গণতান্ত্রিক দেশ। তাহলে ওনারাই বলেন এই শেখ আহমদুল্লাহ এবং যে আসিফ আদনান, ওনাদের যে গ্রুপ, ওনারাই বলেন যে ডেমোক্রেটিক ভ্যালু হচ্ছে গিয়ে ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তিমূলক সমাজ। তো এটা কি ভাই, এটা কি জুলাই সনদের সমস্যা? মানে এটা কি জুলাই সনদের প্রবলেম? শেখ আহমদুল্লাহকে এটা আজকে আবিষ্কার করলেন? অন্তর্ভুক্তিমূলক সমাজ এটা তো ভাই 90 দশক থেকে, 80 দশক থেকে, যে আমরা সবাই মিলে থাকবো। এটা কি নতুন কথা? আপনি ডেমোক্রেসি মানলে তো আপনাকে ইনক্লুসিভ হতেই হবে, যে পাহাড়ি হোক বাঙালি হোক সবাই নাগরিক, পাহাড়ি হোক বাঙালি হোক সবাই দেশের মালিক, হিন্দু হোক, মুসলিম হোক, বুদ্ধিস্ট হোক, আর খ্রিস্টান হোক, অথবা অন্য কোনো ধর্মের হোক, সবাই দেশের নাগরিক, সবাই দেশের মালিক, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বাংলাদেশ। তো এটা আমাকে বলতে হবে। তো এটা কি জুলাই সনদের প্রবলেম? এটা কি 2024 সালের প্রবলেম? এটা কি 25 সালের প্রবলেম? এটা কি বর্তমানের প্রবলেম? তো ওনারা আমাদের কিসে ভয় দেখাচ্ছেন? আমরা মুসলমানরা তো আছি না, আমরা তো মরে যাইনি। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন সেটাকে আমরা হালাল করব? অবশ্যই না। এখন যদি বাংলাদেশের মানুষ মুসলমান না হয়, ইসলাম না মানে, ইসলাম মানতে না চায়, তারা যদি এটাকে গ্রহণ করে সমকামিতা, তো সেখানে কে ঠেকাবে ভাই বলেন? বাংলাদেশের মানুষ যদি এটাকে মেনে নেয়, তো শেখ আহমদুল্লাহ চিল্লায় লাভ হবে? অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে, যেটা অনেকেই লক্ষ্য করছেন না। সেটা হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া। একটু আপনি গভীরে তাকালে, একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। শুনতে খুব ভালো শোনা যায়, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তি আমরা কে না চাই, সবাইকে নিয়ে সবাই চলতে চাই, শব্দটা ভালো, কিন্তু এটার মতলব বহু খারাপ। দেখেন কি মুশকিল, দেখেন একজন আলেম উনি আমাদের বলছেন এটা শুনতে ভালো, জিনিসটাও ভালো, মানছেন যে ইনক্লুসিভ ওয়ার্ডটা ঠিক আছে, এটার যে উদ্দেশ্য এটাও ঠিক আছে, সব মানুষ মিলেমিশে থাকবো, কিন্তু মতলব খারাপ। যেহেতু মতলব খারাপ, শেখ আহমদুল্লাহ আমি আপনাকে বলবো, যেহেতু মতলব খারাপ, তো আপনি দয়া করে আমাদেরকে মতলবটা বের করে দেখান না, অ্যাটলিস্ট সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেন। ওনারা কোনো প্রমাণ দিচ্ছেন না, ওয়ে দেখাচ্ছেন না যে কিভাবে এটা ইনক্লুসিভনেস, কিভাবে সমকামিতা পর্যন্ত পৌঁছায়, এটা ওনারা আমাদেরকে দেখাচ্ছেন না, খালি বলছেন আর জুজুর ভয় দেখাচ্ছেন। একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। শুনতে খুব ভালো শোনা যায়, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তি আমরা কে না চাই, সবাইকে নিয়ে সবাই চলতে চাই, শব্দটা ভালো, কিন্তু এটার মতলব বহু খারাপ। এটা নিয়ে আপনি যদি ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন পৃথিবীর যে সমস্ত দেশে ট্রান্সজেন্ডার মতবাদ, যে সমস্ত দেশে এই যে বিকৃত মানসিকতা এগুলো প্রবেশ করেছে, আইনের আকার পেয়েছে, রূপ পেয়েছে, এগুলোতে এই শব্দ আগে ঢুকেছে, তারপরে এটা হয়েছে। আপনি অ্যানালাইসিস করা লাগবে না, শুধুমাত্র অনলাইনে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন যে মতলব খারাপ। প্রমাণ কি? যে পশ্চিমা বিশ্বে যারা এই সমস্ত কথা বলেছে, তারা প্রথমে অন্তর্ভুক্তিমূলক সমাজে কথা বলেছে, এবং এই কথা বলার কারণে নাকি এলজিবিটিকিউ প্রবেশ করেছে। মানে ওনারা কি, মানে ওনাদের মাথার মধ্যে কি বেসিক কমন সেন্স নাই? তাহলে এখন যদি আমেরিকা বলে যে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই না, তাহলে কি করতে হবে? যারা বাঙালি আছে, আমেরিকান বাঙালি, আমেরিকান ইন্ডিয়ান, আমেরিকান পাকিস্তানি, আমেরিকান মুসলমান, আমেরিকান আরব, আমেরিকান এশিয়ান, চাইনিজ, সবাইকে বের করে দেওয়া লাগবে যে না, আমরা আমেরিকানরা অন্তর্ভুক্তিমূলক সমাজ রাষ্ট্র চাই না।
তাহলে অন্তর্ভুক্তিমূলক হওয়া মানে কি সমকামী হওয়া? বাংলাদেশ কি অন্তর্ভুক্তিমূলক সমাজ না? মানে ওনারা কি হিস্ট্রি পড়েন নাই? যখন এই দেশ ভাগ হলো 47-এ, যখন ইস্ট ওয়েস্ট পাকিস্তান এবং ভারত এই যে ভাগ হলো, দুটা দেশ হলো, তখন পাকিস্তান এর মূলনীতি কি ছিল, ভারতের মূলনীতি কি ছিল? এটা ভিত্তি ছিল যে পাকিস্তানের মধ্যে যে হিন্দুরা আছে, পাকিস্তানের মধ্যে যে মুসলমানরা আছে, পাকিস্তানের মধ্যে যে খ্রিস্টানরা আছে, তারা প্রত্যেকে সমান নাগরিক, প্রত্যেকে পাকিস্তানের মালিক, অন্তর্ভুক্তিমূলক সমাজ। এটা ছিল 47 দেশ ভাগে। এবং যেই অ্যাক্টের আওতায়, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যে অ্যাক্টের আওতায়, যে অ্যাক্ট ব্রিটেনের পার্লামেন্টে পাশ হয়েছে এবং যে অ্যাক্টের আওতায় এই দেশ ভাগ হলো, ভারতবর্ষ ভাগ হলো, সেটার শর্তই ছিল এটা যে পাকিস্তানে, অর্থাৎ ইস্ট ওয়েস্ট পাকিস্তান, সেখানে মেজরিটি মুসলমান, কিন্তু জিন্না স্পষ্ট বলেছে এবং পাকিস্তানের মূলনীতি এটাই যে ইস্ট ওয়েস্ট পাকিস্তানে মুসলমানরা মেজরিটি, কিন্তু এখানে বসবাসরত হিন্দু খ্রিস্টানরা তারা প্রত্যেকে এই দেশের নাগরিক। এটা একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র। আবার একইভাবে ভারত, তার যে সংবিধান, এটা পড়েন আপনারা, সেখানে মূলনীতি এটাই যে ভারত এখানে অধিকাংশ হিন্দু, কিন্তু এখানে বসবাসরত মুসলমান, বসবাসরত খ্রিস্টান, সবাই এই দেশের নাগরিক, সমান মালিকানা, সমান নাগরিকত্ব, এবং এটা ইনক্লুসিভ রাষ্ট্র। এই যে ইনক্লুসিভ হওয়া, এটা কি আজকে হচ্ছে, এই 26 সালে এসে হচ্ছে, না এটা সেই 47-এ হয়েছে? মানে জিন্না, মুসলিম লীগ, তারা কি বলেছে যে পাকিস্তান যখন রাষ্ট্র হবে তখন মুসলমানরা হবে প্রথম শ্রেণীর নাগরিক, আর হিন্দু খ্রিস্টান তারা হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মালিক হবে মুসলমানরা আর ভাড়াটিয়া হবে হিন্দু খ্রিস্টানরা? এটা ওনারা বলেছে না। একইভাবে ভারতও, ভারত যখন স্বাধীন হয় 47-এ, তখন ভারত কি বলেছে যে হিন্দুরা হবে প্রথম শ্রেণীর নাগরিক এবং ভারতের মুসলমানরা, খ্রিস্টানরা, বুদ্ধিস্টরা তারা হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, ভারতের মালিক হবে হিন্দুরা এবং ভারতের ভাড়াটিয়া হবে মুসলমানরা, খ্রিস্টানরা, বুদ্ধিস্টরা? না, মুসলিম লীগ এবং কংগ্রেস উভয়ই বলেছে যে আমাদের দেশে সংখ্যালঘুরা তারা ইকুয়াল রাইটস রাখবে, তারা ইকুয়াল সিটিজেন হবে, এখানে কোনো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী হবে না। তো এইটাই তো ইনক্লুসিভ। তো এটা কি 26 সালে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস আবিষ্কার করেছে? না বুঝেই সবকিছুর বিরুদ্ধে মানুষ কথা বলে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটাই হচ্ছে জুলাই চার্টারের একটা এজেন্ডা, আরো অনেক এজেন্ডা আছে।